কলেজ অফ এডুকেশন, কলকাতা, পশ্চিমবঙ্গ। আজকে এই ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির যে স্বয়ংপ্রভা লাইভ কাউন্সেলিং সেশন, এতে ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকের আমাদের প্রোগ্রাম এমএ এডুকেশন প্রোগ্রামের কোর্স MES 011 আন্ডারস্ট্যান্ডিং এডুকেশন, এই কোর্সটা থেকে আমরা পড়ব। আজকের ব্লক হচ্ছে হোয়াট ইজ এডুকেশন, আর এই ব্লকের মধ্যে আজকের আলোচ্য বিষয় এডুকেশন অ্যাজ অ্যান অপারেশনাল অ্যাসপেক্ট অফ সোসাইটি। ডিস্টেন্স এডুকেশনে প্রোগ্রাম বলা হয় এক একটা। এই এমএ এডুকেশন এটা একটা প্রোগ্রাম, এর মধ্যে অনেকগুলো কোর্স রয়েছে। এই কোর্সগুলো কিছু ক্রেডিট থাকে এই কোর্সগুলোর। এমএ এডুকেশন প্রোগ্রামে আন্ডারস্ট্যান্ডিং এডুকেশন, এডুকেশন নেচার অ্যান্ড পারপাস, লার্নিং, লার্নার অ্যান্ড ডেভেলপমেন্ট, societal context of education, operational dimension of education, educational research, আর একটা ডিসার্টেশন ওয়ার্ক থাকে। এগুলো হচ্ছে কম্পালসারি কোর্স। আর এর সঙ্গে একটা অ্যাডিশনাল কোর্স থাকে। এটা হায়ার এডুকেশনের উপর হতে পারে, ডিস্টেন্স এডুকেশনের উপর হতে পারে, এডুকেশনাল টেকনোলজির উপর হতে পারে, এডুকেশনাল ম্যানেজমেন্ট বা অ্যাডাল্ট এডুকেশনের উপর হতে পারে। ওটা 24 ক্রেডিটের হয়। 4টে কোর্স আছে, 6 ক্রেডিট করে 24 ক্রেডিট। এই যে এসএলএম গুলো তোমাদেরকে দেওয়া হয়, এই এসএলএম গুলো লক্ষ্য করলে দেখা যায় যে এর মধ্যে একজন শিক্ষক রয়েছে। তো আমাদের আজকের যে কোর্স MES 011 আন্ডারস্ট্যান্ডিং এডুকেশন, এই কোর্সটার মধ্যে আবার দেখবো অনেকগুলো ব্লক রয়েছে। তার মধ্যে প্রথম ব্লকের আমাদের আজকের বিষয়, এবং এই প্রতিটি ব্লক আবার কতগুলো ইউনিটে বিভক্ত। সুতরাং এই কোর্স মেটেরিয়াল গুলো যখন পড়তে হবে তখন পরপর পড়ে গেলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে আজকের আমাদের বিষয় এডুকেশন অ্যাজ অ্যান অপারেশনাল অ্যাসপেক্ট অফ সোসাইটি। এবার আসি আমরা পুরো বিষয়টাকে বাংলায় বোঝার চেষ্টা করি। সমাজের কার্যকর দিক হিসেবে শিক্ষা, এটা আমাদের বিষয়। আমরা আজকে দেখব শিক্ষা কিভাবে সমাজের একটি উপব্যবস্থা হিসেবে কাজ করে, শিক্ষা কেমন ভাবে সমাজকে পরিবর্তন করতে সহায়তা করে, এবং রাজনৈতিক এবং প্রযুক্তিগত পরিবর্তন কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে, বা উল্টো পথে শিক্ষা কেমন ভাবে রাজনৈতিক এবং প্রযুক্তিগত পরিবর্তন ঘটাতে সক্ষম হয়। গুলি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের এই পাঠটা নিলে কি কি উদ্দেশ্য চরিতার্থ হবে। আজকের পাঠটা নেওয়ার পর আমরা শিক্ষাকে সমাজের উপব্যবস্থা হিসেবে বর্ণনা করতে পারব, শিক্ষার কার্যাবলী বুঝতে পারবো, ফাংশনস অফ এডুকেশন। সামাজিক চাহিদার থেকে কিভাবে শিক্ষা বিকশিত হচ্ছে সেটা বুঝতে, ভারতীয় সমাজে অবদান রেখেছে তা ব্যাখ্যা করতে পারবো, এবং বিভিন্ন শাসক শক্তি বা রাষ্ট্র শাসন ব্যবস্থা আর যে শিক্ষা বিষয়ক প্রচেষ্টা রয়েছে বিভিন্ন, সেগুলোর মূল্যায়ন করতে পারবো আজকের পাঠ নিলে। এই আজকের গোটা ক্লাসটা আমরা এই ছবিটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এই বৃহত্তর যে বৃত্তটা রয়েছে এটা একটা সমাজ ব্যবস্থা। এর মাঝখানে যদিও শিক্ষা নেই, শিক্ষা এর মধ্যে একটা পার্ট। এর সঙ্গে সমাজের আরো যে
অংশগুলো রয়েছে, যেখানে রাষ্ট্র শাসন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থাপনা রয়েছে, সামাজিক পরিবর্তন বিষয়টা রয়েছে, অর্থনৈতিক উন্নয়নের বিষয় রয়েছে এবং শিক্ষা সংক্রান্ত সাংবিধানিক যে বিধানগুলো রয়েছে সেগুলো আজকে আমাদের পাঠের বিষয়। তো আমাদের প্রথম অংশে আমরা দেখব যে এডুকেশন কিভাবে সমাজের একটি সাব সিস্টেম হিসেবে কাজ করছে। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমরা দেখব যে সিস্টেম কি, আর সিস্টেম কি দেখার সঙ্গে সঙ্গে আমরা দেখব সাব সিস্টেম কি। সিস্টেম বলতে বোঝায় একটা ব্যবস্থাপনা, এর বাংলা হচ্ছে একটা ব্যবস্থা। এটি একটি কাঠামো বা প্রক্রিয়া যার মধ্যে অনেকগুলো উপাদান বা অংশ থাকে এবং এই উপাদান বা অংশগুলো একে অপরের সঙ্গে সমন্বিত, একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং এরা সবাই মিলে একই লক্ষ্য পূরণের জন্য কাজ করে। প্রতিটি উপাদানের আবার নিজস্ব ভূমিকা থাকে এবং একে অপরের উপর নির্ভরশীল। এরা এই সমন্বয়ের মাধ্যমে একটা বৃহৎ কাজ সম্পাদন করে। যেমন আমরা বলতে পারি আমাদের মানবদেহ একটা সিস্টেমের মতো কাজ করে। এখানে এর যে বিভিন্ন সাবসিস্টেম গুলো রয়েছে, হৃদয়, ফুসফুস, মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো সব সাবসিস্টেমের মতো করে কাজ করে। আপাত দৃষ্টিতে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ আলাদা বলে মনে হলেও বৃহত্তর দিক থেকে এরা সবাই মিলে মানব দেহকে পরিচালনা করতে সহায়তা করে। তাহলে মানব দেহ এটা একটা সিস্টেম। ঠিক একই রকম ভাবে সমাজ একটা সিস্টেম এবং সমাজের মধ্যে ছোট ছোট উপাদান বা অংশ রয়েছে, ছোট ছোট বলা ভুল, বেশ বড় ছোট বিভিন্ন রকমের অংশ বা উপাদান রয়েছে। সেই উপাদানগুলো একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য কাজ করে। উপাদানগুলো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং নির্ভরশীল এবং অবশেষে গিয়ে একটা বৃহৎ কার্য সম্পাদন করে। এটা হচ্ছে একটা সিস্টেম। এরপরে আমরা দেখব সমাজ কিভাবে একটা সিস্টেম হিসেবে কাজ করে। তো একটু আগেই আমরা যে আলোচনা করলাম সেখানে দেখলাম যে সমাজের মধ্যে অনেকগুলো অংশ থাকে। অর্থনৈতিক ব্যবস্থাপনা একটা অংশ, রাষ্ট্র ব্যবস্থাপনা একটা অংশ। তো এই অংশগুলো বৃহত্তর অর্থে সমাজের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করে। যেমন ভারতীয় সমাজ ব্যবস্থার লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ সাক্ষরতা অর্জন করা, দরিদ্রদের জন্য উন্নয়ন করা। এই লক্ষ্যটা পূরণ করে সমাজের মধ্যে থাকা বিভিন্ন অংশ বা উপাদান একে অপরের সঙ্গে কাজ করছে। এখানে অর্থনৈতিক ব্যবস্থাপনাও রয়েছে, এর মধ্যে রাজনৈতিক ব্যবস্থাও রয়েছে, শিক্ষা রয়েছে। সবাই মিলে এই সমাজ নামক সিস্টেমটার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্য কাজ করছে। এবার আমরা দেখব যে সমাজের এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে আবার অনেকগুলো উপব্যবস্থা রয়েছে। তো তার মধ্যে একটি উপব্যবস্থা নিয়েই আমাদের কাজ, সেটা হলো শিক্ষা। মূলত এটি সমাজকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করে। শিক্ষা সমাজের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে সহায়তা করে এবং অন্যান্য সামাজিক ব্যবস্থায় যে পরিবর্তন সেই পরিবর্তন আনার জন্য দায়ী এবং আমাদের যে সামাজিকীকরণ হয় সেই সামাজিকীকরণেরও প্রধান একটি এজেন্ট হলো শিক্ষা। এই শিক্ষা উপব্যবস্থার মধ্যে আবার কতগুলো ইউনিট রয়েছে। শিক্ষা মন্ত্রক, বিভিন্ন স্কুল বোর্ড, স্কুল কমপ্লেক্স, শিক্ষক সমিতি, অভিভাবক সমিতি, ইউজিসি, ইগনু, এনসিইআরটি, এসসিইআরটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তাহলে এই সিস্টেমগুলো সবাই মিলে কাজ করে। এরা একে অপরের সঙ্গে সংযুক্ত এবং একটা সমন্বয়ের মধ্যে দিয়ে সমাজের যে লক্ষ্য সেই সমাজের লক্ষ্য পূরণে সহায়তা করে। আপাত দৃষ্টিতে মানসম্পন্ন শিক্ষা প্রদানই
এই শিক্ষা উপব্যবস্থার লক্ষ্য, কিন্তু আলটিমেটলি দেখলে গুলো পূরণের জন্য এই শিক্ষা প্রদান। শিক্ষা ব্যবস্থার এই যে বিভিন্ন ইউনিটগুলোর কথা আমরা বললাম এখনই, এই ইউনিটগুলো সবাই অন্যান্য উপব্যবস্থা রয়েছে, সেখানে প্রয়োজনীয় মানব সম্পদান প্রদান করে আমাদের শিক্ষা। এই যে সামাজিক উপব্যবস্থা হিসেবে শিক্ষার বৈশিষ্ট্য কি? শিক্ষা সামাজিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা এবং মূল্যবোধ, জ্ঞান এবং বোধের বিকাশ ঘটাতে সহায়তা করে। শিক্ষা একজন ব্যক্তিকে দায়িত্বশীল এবং কার্যকর, সমাজে কার্যকর করে তোলে। সমাজকে কাঙ্ক্ষিত পথে পরিচালনা করতে শিক্ষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব গোষ্ঠীর গঠন এবং কার্যকারিতা থেকে যে মিথস্ক্রিয়া হয় তা বুঝতে শিক্ষা আমাদেরকে সহায়তা করে। সমাজের যে বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোর যে ডায়নামিক রয়েছে, গতিশীলতা, এই গতিশীলতা থেকেই শিক্ষা ব্যবস্থার উদ্ভব। শিক্ষা প্রতিষ্ঠানগুলি মূল্যবোধ, আদর্শ এবং নর্মস এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত করে। এই যে শিক্ষা ব্যবস্থা তার অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা বিজ্ঞান যে শাখা, সেই শিক্ষা বিজ্ঞানের শাখাটাকে সমৃদ্ধ করে এবং শিক্ষাগত সমস্যা সমাধানের জন্য নতুন ইনসাইট বা অন্তর্দৃষ্টি দেয়। তাহলে আমরা দেখলাম যে সমাজ একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার একটি উপব্যবস্থা হচ্ছে শিক্ষা এবং তার কিছু বৈশিষ্ট্য দেখলাম আমরা এখানে। এবার আমরা দেখব যে শিক্ষার কার্যাবলী। ডুরখেইমের তত্ত্ব এ বিষয়ে সবচেয়ে উল্লেখযোগ্য। ডুরখেইম বলছেন, সমাজ কেবল তখনই টিকে থাকতে পারে যদি এর সদস্যদের মধ্যে যথেষ্ট মাত্রায় সামঞ্জস্যতা বিদ্যমান থাকে। শিক্ষার কাজ হচ্ছে এই সামঞ্জস্যতাকে ধরে রাখা এবং এটা আরো সুদৃঢ় করে। এটি মানব শিশুর মনের মধ্যে শুরু থেকেই সেই প্রয়োজনীয় মিল বা সাদৃশ্যগুলো প্রতিষ্ঠা করে বা গ্রথিত করে, যা সামাজিক জীবনের জন্য অপরিহার্য। এই যে আমরা আমাদের মধ্যে একটা উই ফিলিং পাই, হ্যাঁ, আমাদের মোটামুটি একটা সবার মধ্যে এক ধরনের কোথাও অনেক অমিলের মধ্যেও একটা মিল রয়েছে, সেই সামঞ্জস্যতা তৈরি করতে শিক্ষার ভূমিকা অপরিহার্য। এবং শিক্ষার প্রধান কাজ হচ্ছে সমাজের যে নীতি নির্দেশনা বা মূল্যবোধগুলো প্রেরণ করা, সঞ্চার করা, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এবার আমরা আসবো শিক্ষার কার্যাবলী, ফাংশনস অফ এডুকেশন। বিভিন্ন সমাজতত্ত্ববিদ এবং শিক্ষাবিদদের বিভিন্ন আলোচনা থেকে আমরা বুঝতে পারি শিক্ষা মূলত ৩ ধরনের কাজ করে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সংস্কৃতির সঞ্চারণ এবং বিশেষ প্রাপ্তবয়স্ক ভূমিকার জন্য প্রশিক্ষণ দেয় এবং নতুন জ্ঞান বিকাশের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে। এই ৩টি কাজ। এবার আমরা ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে এই ৩টি কাজ সম্পর্কে জানব। এবার আগে আমরা এই সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতি বলতে বোঝায় যে ওয়ে অফ লাইফ, সমাজের সমস্ত সামাজিক অভ্যাসের প্রকাশ বা জীবনযাত্রার ধরন। এটা ফ্রাঞ্জ বোয়াজের সংজ্ঞা। একটি নির্দিষ্ট সমাজে
মানুষের যে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, নৃত্য, সঙ্গীত, তাদের আতিথেয়তা, তাদের একে অপরের মধ্যে মিথস্ক্রিয়তা, শিল্প, সাহিত্য, রাজনীতি, বিশ্বাস, মতাদর্শ, তরুণদের লালন পালন এবং মূল্যবোধ এবং কুসংস্কারও একটা সংস্কৃতির অংশ। এগুলো সমাজ ভেদে পরিবর্তিত হয় এবং একই সমাজে অনেক সময় সময় ভেদেও এই সংস্কৃতির পরিবর্তন হতে থাকে। ম্যালিনোস্কি বলছেন, সংস্কৃত মানুষের সহজাত বৈশিষ্ট্যগুলিকে গভীরভাবে পরিবর্তন করে। সাধারণ কল্যাণের কাছে অনেক ব্যক্তিগত স্বাধীনতা সমর্পণ দাবি করে। আমরা একটা কালেকটিভ গুডনেসের জন্য আমাদের যে পার্সোনাল ইন্ডিভিজুয়াল ফ্রিডম সেগুলোকে আমরা দিয়ে দিই। আমাদের সম্মিলিত ভালো হওয়ার জন্য ব্যক্তিগত স্তরে কিছু স্বাধীনতা আমরা সমর্পণ করি, বিসর্জন দিই। তিনি বলছেন যে সামাজিক পরিবেশ ব্যক্তির আচরণের পরিবর্তন আনে, তার বিকাশ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তির বিকাশের সাথে সাথে তার সামাজিক পরিবেশেও সে নিজে অবদান রাখে। সমাজ যেমন তাকে ক্রমাগত পরিবর্তিত করে, সেও একটা নিরলস প্রয়াসের মাধ্যমে সমাজকে পরিবর্তনের প্রয়াস করতে থাকে। যে সাংস্কৃতিক পরিমণ্ডল বা ঐতিহ্যে ব্যক্তির জন্ম হয়, সেই সমাজের চাহিদা মেটাতে সহায়তা করে। আবার ডুরখিম ইনি বলছেন যে একটি শিশু জন্মানোর পরেই তার পরিবারের মধ্যে লালিত পালিত হয়। সেখান থেকে সে বিভিন্ন রীতিনীতি, আদব কায়দা, প্রাথমিক পর্যায়ের ভাষা এগুলো সে রপ্ত করে। কিন্তু এই শুধুমাত্র জন্মের খাতিরেই সে সমাজের একটা অংশ হয় না, সমাজের সঙ্গে সংযুক্ত হয় না। একটি সমাজের সাথে তাকে সংযুক্ত হওয়ার জন্য শিশুকে অবশ্যই অনুভব করতে হবে যে সমাজ একটি বাস্তব, জীবন্ত এবং শক্তিশালী বিষয়। এটা এমন একটা অনুভূতি যা ব্যক্তির উপরে আধিপত্য বিস্তার করে এবং সে পরবর্তী সময়ে সমাজের কাছে সে নিজেকে ঋণী মনে করে এই বিষয়গুলোর জন্য। তাহলে এডুকেশনের যে ফাংশন গুলো রয়েছে, শিক্ষার যে কাজগুলো রয়েছে, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সংস্কৃতির সঞ্চারণ। অন্য প্রাণীদের থেকে মানব সভ্যতা বা মানুষ যে অনেক বেশি এগিয়ে, তার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। বাকি সমস্ত জীব তারা সবসময় প্রথম থেকে আবার জীবন শুরু করে। মানব জীবনই এমন একটা জীবন, মানব সভ্যতা এমন একটা সভ্যতা, আমাদের পূর্বপুরুষগণের যে অর্জিত ঐতিহ্য, সবকিছু তাদের যে অর্জিত জ্ঞান, সেগুলো আমরা পরবর্তী প্রজন্মে সঞ্চারণ করি সম্মিলিতভাবে। আবার আমরা নতুন কিছু জ্ঞানের যোগ করি। ফলে সমাজ এগিয়ে যেতে থাকে। আমাদের আর শূন্য থেকে শুরু করতে হয় না। সেজন্যই মানব সভ্যতা অন্য সভ্যতার, অন্য জীবেদের চেয়ে মানব জীবন অনেক বেশি এগিয়ে। প্রায় সমস্ত সমাজেই পিতামাতা সন্তানদের মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি শেখান। সমাজ মূলত প্রাচীনকালে বা আগেকার দিনে এখনো কিছু জায়গায় রয়েছে সহজতর কিছু সমাজ আমরা দেখি, যেখানে তাদের সঞ্চিত জ্ঞানের পরিমাণটা অনেক স্বল্প, ডিভিশন অফ লেবারও অনেক কম, শ্রম বিভাজন বা বিশেষীকরণ, স্পেশালাইজেশন এগুলো অনেক কম। ফলে এই জায়গাগুলোতে এই আলাদা করে প্রাতিষ্ঠানিক শিক্ষার
খুব একটা গড়ে ওঠেনি। প্রথা বহির্ভূত শিক্ষার মাধ্যমেই প্রাপ্তবয়স্কদের যে পেশা বা জীবিকা তাদের সঙ্গে যোগ দিয়ে যুবকরা বা তরুণরা বা অল্প বয়স্করা জীবন থেকেই তাদের জীবনের পাঠ শিখে নেয়। আনুষ্ঠানিক শিক্ষার আর বিশেষ চল নেই বা গুরুত্ব পায়নি। কিন্তু যদি আধুনিক সমাজকে আমরা দেখি, উন্নত সমাজকে দেখি, শিল্পোন্নত সমাজকে দেখি, তাহলে সেখানে নলেজ এক্সপ্লোশন হয়েছে। জ্ঞানের ভান্ডার সুবিশাল। পরিবার এই সমস্ত জ্ঞান একটি শিশুকে দিতে পারে না। তাহলে তখনই এই বিদ্যালয় বা শিক্ষার নামক যে উপব্যবস্থা, সেই উপব্যবস্থার একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো। এই শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপের প্রধান কাজ হচ্ছে সংস্কৃতির সঞ্চয় করা, নতুন যে যোগ হলো, আবিষ্কার হলো, নতুন জ্ঞানের যে উন্মেষ ঘটলো, সেটাকে স্টোর করা, সঞ্চয় করা, সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে এই জ্ঞান বা সংস্কৃতি প্রেরণ করা। উন্নত শিল্পোন্নত সমাজে শিক্ষা সকল নাগরিকদের জন্মগত অধিকার এবং রাষ্ট্র এই অধিকার রক্ষায় সচেষ্ট হয়। শিক্ষা ব্যক্তিকে একটি আচরণ বা প্যাটার্ন গড়ে তুলতে সাহায্য করে, যা ওই ব্যক্তিকে ওই সাংস্কৃতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য করে তোলে। মানে আমরা যদি কোথাও গিয়ে অসামাজিক আচরণ করি, তাহলে সেখানে আমরা গ্রহণযোগ্য থাকবো না। আমরা ছোটবেলায় মুগলির কাহিনী সবাই দেখেছি। সে সমাজ থেকে বিচ্যুত ছিল জঙ্গলের মধ্যে। তাহলে সমাজের যে আচরণের প্যাটার্ন, সেটা সে তার মধ্যে গ্রথিত হয়নি, রপ্ত করা হয়নি। হ্যাঁ? তাহলে শিক্ষার কাজ এই সমাজের যে আচরণের প্যাটার্ন, সেটা নতুন প্রজন্মের কাছে, ছাত্রদের কাছে প্রবেশ করিয়ে দেওয়া এবং এই আচরণের প্যাটার্ন গ্রহণ করার মধ্যে দিয়েই সমাজ ব্যক্তিকে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। শিক্ষা ব্যক্তিকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটাতেও সহায়তা করে এবং সাংস্কৃতিক প্যাটার্ন নির্মাণের জন্য তাকে সজ্জা করে। আমরা দুটো কাজই করি। আমাদেরকে সংস্কৃতি প্রভাবিত করে, আবার সাংস্কৃতিক পরিবর্তনও ঘটাই আমরা। এই যে সংস্কৃতির এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাওয়া, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে, এই প্রক্রিয়াকে মেরি গুডম্যান বলছেন ইনকালচারেশন। সমাজের সংস্কৃতি, রীতিনীতি, মূল্যবোধ, সামাজিক আচার আচরণ শেখা এবং গ্রহণ করা, এটাকে বলা হয় ইনকালচারেশন। এখানে সমাজের আচরণ এবং আদর্শ এবং আচরণগত মানদণ্ডও শেখানো হয়। পরোক্ষ এবং আনুষ্ঠানিক এবং অচেতন প্রক্রিয়া, এই এনকালচারেশন প্রক্রিয়াটা পরোক্ষভাবে ঘটতে থাকে এবং বিদ্যালয় বা শিক্ষার প্রবর্তন হওয়ার পর থেকে এটা আনুষ্ঠানিকভাবেও হয় এবং এটা অনেক সময় বা বেশিরভাগ সময়েই একটা অচেতন প্রক্রিয়া, স্বাভাবিকভাবেই পাশাপাশি থাকতে থাকতেই শিখে যাওয়া হয়। ব্যক্তিকে সমাজের কার্যকর সদস্য হিসেবে গড়ে তুলতে এই এনকালচারেশন প্রক্রিয়াটা সহায়তা করে। শিক্ষার মাধ্যমে এই এনকালচারেশন প্রক্রিয়াটা আনুষ্ঠানিক করে তোলা হয়। এই এনকালচারেশনের মূল ভিত্তি হচ্ছে সমাজের সংস্কৃতি বোধ সম্পর্কে অবহিত করা, স্বতন্ত্র এবং অচেতন দ্বারা শিশু সাংস্কৃতিক প্যাটার্ন অর্জন করে এবং তার সম্পর্কে একটা বোধ তৈরি হয় এবং সমাজের বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদার আলোকে কি কি নতুন প্রজন্মের কাছে সঞ্চারিত করা দরকার, তার সম্পর্কে একটা বোধ তৈরি হয়।
সমাজের যে সংহতি, এই সংহতি বোধের বিকাশে এনকালচারেশনের ভূমিকা অনস্বীকার্য। আমাদের জাতীয় সংহতি তৈরি করতেও এনকালচারেশনের ভূমিকা প্রবল, অপরিসীম। তাহলে সমাজের যে শিক্ষার যে ৩টি কাজ আমরা দেখছি, ১ নম্বর কাজ দেখলাম যে সংস্কৃতির সঞ্চার করা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে। ২ নম্বরে শিক্ষার প্রধান কাজ প্রাপ্তবয়স্ক ভূমিকার জন্য ব্যক্তির প্রশিক্ষণ। ডুরখেইম বলছেন শিশু যখন স্কুলে যায় স্কুলের নিয়ম মেনে চলে এবং নিয়মকে সম্মান করতে শেখে এবং তার মধ্যে একটা আত্মনিয়ন্ত্রণ এবং সংযমের অভ্যাস তৈরি হয় এবং শিক্ষা ভবিষ্যতের পেশার জন্য প্রয়োজনীয় ব্যক্তি নির্দিষ্ট দক্ষতাও শেখায়। বর্তমান সমাজ বিশেষ করে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে শ্রমের বিভাজন হয়েছে প্রবলভাবে, স্পেশালাইজেশন, এবং এই যে বিভিন্ন পেশার যে মানুষের প্রয়োজন, সেই বিভিন্ন পেশার মানুষকে সরবরাহ করে শিক্ষা। ট্যালকট পার্সন্স, যিনি আমেরিকান সমাজবিজ্ঞানী, তিনি বলছেন পরিবার শিশুর প্রাথমিক সামাজিকীকরণের কাজটি করে এবং বিদ্যালয় পরবর্তী সামাজিকীকরণের দায়িত্ব নেয় এবং বিদ্যালয় এই স্কুল এবং পরিবার এবং সমাজের মাঝখানে একটা সেতু হিসেবে কাজ করে। স্কুলগুলো বা বিদ্যালয় পরিবার এবং সমাজের সেতু হিসেবে কাজ করে। একটি শিশুকে পরিবার থেকে স্কুলে যায় এবং এই স্কুলিং পিরিয়ড, প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এই পর্ব শেষ করার পর বা কখনো কখনো তার আগেই তাকে প্রস্তুত করে দেয় বৃহত্তর সমাজে তার কি ভূমিকা হবে, সেই ভূমিকা পালন করার জন্য যে বিষয়, সে বিষয়গুলো তার মধ্যে প্রথিত করে। একটা পরিবারে সন্তানের মর্যাদা জন্মের ভিত্তিতে নির্ধারিত হয়, কিন্তু সমাজে মর্যাদা অর্জন করতে হয়, আর এই মর্যাদা অর্জন বেশিরভাগ ক্ষেত্রেই হয় সমাজে সে কি ভূমিকা পালন করছে তার উপর নির্ভর করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রাপ্তবয়স্ক সমাজের ভূমিকা কাঠামো অনুযায়ী মানব সম্পদ বরাদ্দ করে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্ঞানের বিস্ফোরণ ঘটেছে এবং এর সঙ্গে সঙ্গে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি এবং পাঠ্যক্রমেরও পরিবর্তন হয়েছে। এই যে কোভিড পরবর্তী সময়েই আমরা লক্ষ্য করি যে হঠাৎ করে এই মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে শিক্ষা দেওয়ার কাজটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হলো এবং যেটা হচ্ছে এমার্জেন্সি রিমোট লার্নিং, ঠিক আছে, বিপদকালীন দূরবর্তী শিক্ষা, এটা খুব দ্রুত জনপ্রিয় হয়ে গেল এবং এটা এখনো পর্যন্ত কম বেশি অনেক জায়গায় চলছে। তাহলে এই যে মোবাইলের বিপ্লব 2000 পরবর্তী সময়ে ইন্টারনেট পরিষেবার যে বিস্তৃতিও এত পরিমাণে বাড়লো, ফলে শিক্ষায় একটা পরিবর্তন এলো এবং শিক্ষায় দেখলাম যে এই কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, আইসিটির প্রয়োগ ব্যাপকভাবে বাড়তে থাকলো। তাহলে এগুলো যেই বাড়লো, সঙ্গে সঙ্গে শিক্ষকরা এই পদ্ধতির মধ্যে দিয়ে পড়ানোর জন্য নিজেদেরকে পরিবর্তন করে ফেললেন। মূল্যায়ন পদ্ধতিও পরিবর্তিত হয়ে গেল। আমরা দেখি এখন অনেক সময়ই যে ওই
গুগল কোয়েশ্চেনিয়ারে আমরা অবজেক্টিভ টাইপ প্রশ্নের মূল্যায়ন হয়ে যাচ্ছে। এবং এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে পাঠ্যক্রমেরও কিছু কিছু পরিবর্তন হলো। এআই এখন পাঠ্যক্রমের মধ্যে চলে আসছে আস্তে আস্তে। নতুন নতুন বিশেষীকরণ হচ্ছে। এই যে আমরা যদি দেখি বিপণন ব্যবস্থায় বা বাণিজ্যে এত প্রচুর পরিমাণে অনলাইন শপিং হচ্ছে। 10 বছর, 15 বছর, 20 বছর আগে সব মানুষ দোকানে গিয়েই আমরা বিভিন্ন সামগ্রী কিনে আনতাম। কিন্তু সাম্প্রতিক সময়ে বা গত ৫, ৭, ১০ বছরে আমরা দেখছি প্রচুর পরিমাণে এই অনলাইন শপিং হচ্ছে। Amazon, Flipkart আরো বিভিন্ন ভেন্ডর এরা বিক্রি করছে। তাহলে এই যে অনলাইন শপিং এর প্রবণতা প্রবল বাড়লো, এখান থেকে আমরা লক্ষ্য করি প্রচুর পরিমাণে এই ডেলিভারি দেওয়ার কাজের জন্য একটা প্রচুর কর্মীর দরকার হয়। এমনকি খাবার ডেলিভারির জন্যও প্রচুর লোকের প্রয়োজন হচ্ছে। তাহলে নতুন কর্মদক্ষতার প্রয়োজন হচ্ছে। এবং নতুন নতুন শ্রম বিভাজন হচ্ছে প্রতিনিয়ত। যত শিক্ষার উন্নয়ন হচ্ছে এবং শিক্ষার উন্নয়নের সঙ্গে সঙ্গে সমাজের অন্যান্য দিকের যত উন্নয়ন ঘটছে, বিশেষ করে প্রযুক্তিবিদ্যার। তাহলে এই সময়ে আমরা দেখতে পাই যে শিক্ষার মধ্যে ৩ টি জিনিস বজায় রাখতে হবে। যে আমরা ১০ বছর আগে বা ১৫ বছর আগে যা শিখে রাখলাম সেটা এখনো পর্যন্ত নাও চলতে পারে। তাহলে শেখা, লার্নিং, আনলার্নিং, সে পুরনো জিনিস obsolete হয়ে যেতে পারে। সে পুরনো জিনিসকে ভুলতে হতে পারে। আর রিলার্নিং, পুনরায় শেখা। আ ব্যাংকে যারা কর্মী ছিল ২০ বছর বা ৩০ বছর আগে তারা কোনদিন ভাবেনি তাদেরকে কম্পিউটার শিখতে হবে। কিন্তু সময়ের নিরিখে সবাইকে কম্পিউটার শিখতে হয়েছে। তাহলে পুনরায় শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং শিক্ষা এই মুহূর্তে জীবনব্যাপী একটা প্রক্রিয়া। এবার আমরা দেখব যে শিক্ষার ৩ নম্বর কাজটা। সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন কেমনভাবে শিক্ষা ঘটায়। শিক্ষার পরিবর্তন হলে বা শিক্ষার উন্নয়ন হলেই শিক্ষার পাশাপাশি যে অন্যান্য উপব্যবস্থাগুলো রয়েছে, সাবসিস্টেম গুলো রয়েছে সমাজের, আ যেমন রাজনৈতিক ব্যবস্থাপনা, অর্থনীতি, প্রযুক্তিগত বিষয়গুলো বা দার্শনিক ভিত্তি, এগুলো সব পরিবর্তিত হতে থাকে এবং সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন হয়। সামাজিক যে মিথস্ক্রিয়াটা রয়েছে তারও পরিবর্তন হয়। আমাদের মূল্যবোধগুলোও পরিবর্তিত হতে থাকে। যেমন আ আমরা যদি দেখি যে ২০-৩০ বছর আগে আমাদের মধ্যে অনেক বেশি বয়োজ্যেষ্ঠদের প্রণাম করার রীতি ছিল। এখনো আছে। কিন্তু এখন সেটা পরিবর্তিত হয়ে দেখি আমরা শুভেচ্ছা বার্তা, এই যে গুড মর্নিং মেসেজ, গুড ইভনিং মেসেজ, গুড নাইট মেসেজ বা মেসেজের মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠানো, এটা অনেক বেড়েছে। তাহলে মূল্যবোধের আ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরণ হচ্ছে। এবং পুরনো যে প্রথা, যে প্রথাগুলো উদ্দেশ্যহীন, যেগুলো আর কাজে লাগে না, সেই প্রথার অল্প বিস্তর বা কোথাও কোথাও বেশি সংশোধন হচ্ছে। শিক্ষা শিশুকে সমাজের চাহিদা মেটাতে প্রস্তুত করে এবং সমাজের যে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা, সেটাও শিক্ষার মাধ্যমে হয়ে থাকে। আমাদের সমাজ চলতে চলতে বেশ কিছু উম স্থবির বিষয় সমাজের মধ্যে কুসংস্কার সমাজের মধ্যে প্রবেশ করে এবং সেই আ কুসংস্কার এবং নেগেটিভ বিষয়গুলোকে উপড়ে ফেলার জন্য সমাজে শিক্ষার প্রয়োজন আছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে আ নারীদের আ কর্মক্ষেত্রে প্রবেশ অনেক বেড়েছে। বেড়ে কর্মক্ষেত্রে প্রবেশের মাত্রা। বাল্যবিবাহের পরিমাণ কমেছে। নারীরা খেলাধুলায় অংশগ্রহণ করছে। এরকম একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। এই যে প্রক্রিয়ার মাধ্যমে আ ব্যক্তি
নতুন যে রীতিনীতি বা নতুন মূল্যবোধ শেখে, সেটাকে বলা হয় অ্যাকালচারেশন। একটি সমাজে এই এনকালচারেশন এবং অ্যাকালচারেশন এই দুটি প্রক্রিয়া মাধ্যমেই সমাজ চলতে থাকে। এই দুটি হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। আমরা আমাদের ভাষা, খাদ্যের অভ্যাস, অন্যান্য অনেক সাংস্কৃতিক রীতিনীতি, পোশাক, সঙ্গীত, শিল্প এবং স্থাপত্য এগুলো অন্যান্য জায়গা থেকে আমরা অ্যাডপ্ট করে নিই, আমরা শিখে নিই। ভারতবর্ষ একটা সুপ্রাচীন দেশ এবং সেখানে বহু বছর ধরে মুঘল, পাঠান এবং অন্যান্য জাতিগোষ্ঠী, ইংরেজরা, ফরাসিরা ভারতবর্ষে প্রবেশ করেছে এবং ভারতবর্ষের উপমহাদেশে এরা মিশে গিয়েছে। এদের সঙ্গে যে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ এবং অনেক রীতিনীতি আমরা গ্রহণ করে নিয়েছি এবং এই রকম ভাবে ভারতবর্ষের সংস্কৃতি আরো সমৃদ্ধ হয়েছে। প্রতিটি সমাজের মধ্যে একটা ডাইকটমি চলে, স্থিতিশীলতা এবং পরিবর্তন। একদিকে সমাজ তার সমস্ত ওয়েজ অফ লাইফ গুলোকে নতুন প্রজন্মের মধ্যে প্রবেশ করায়, আবার ব্যক্তি মানুষ সমাজের যে অপ্রচলিত প্রথা সেগুলোকে সরিয়ে দিয়ে একটা পরিবর্তন আনার চেষ্টা করে। এই সংগ্রাম ক্রমাগত চলতে থাকে। চলে আসা বা দীর্ঘদিন ধরে চলে আসা যে প্রচলিত প্রথা এবং নতুন যে প্রথা, যাকে শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা নিয়ে আসে, এর মধ্যে একটা অবিরত সংগ্রাম লেগেই থাকে। মূল্যবোধ, রীতিনীতি, ঐতিহ্য এগুলো বজায় রাখার জন্য শিক্ষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এগুলো সমাজ থেকে অবলুপ্ত হতে দেয় না শিক্ষা। আবার স্থবিরতা এড়ানোর জন্য শিক্ষার প্রয়োজন। কোনো সমাজে যদি পুরনো রীতিনীতি, পুরনো সমস্ত কিছু চলতে থাকে, তাহলে সেই অচলায়তন ভাঙার জন্য শিক্ষার প্রয়োজন হয়, নইলে সমাজ স্থবির হয়ে পড়ে। একটু আগে আমরা যে অংশটা বলছিলাম, সেই অংশটাই আবার আমরা এখানে দেখব যে শিক্ষা কেমন ভাবে সমাজ পরিবর্তন করে। 1964-66 যে শিক্ষা কমিশন, সেখানে বলা হচ্ছে যদি কোনো সমাজকে ব্যাপক পরিবর্তন করতে হয় কোন রকম হিংসাত্মক বিপ্লব ছাড়াই, তাহলে সেই দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থাই হচ্ছে সেই পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। এবং একটি সমাজে এই একটু আগে যেটা বলা হচ্ছিল যে রক্ষণশীলতা এবং প্রগতিবাদ, এই দুটোর একটা নিরন্তর সংগ্রাম চলতে থাকে। রক্ষণশীলতা চেষ্টা করে সব সময় যে তার পুরাতন প্রথা, নিয়ম কানুন সেগুলোকে সব বজায় রাখার, আর প্রগতিবাদ সব সময় নতুন প্রথা, পুরনো গুলোকে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে সরিয়ে দিয়ে নতুন এর আহ্বান করে প্রগতিবাদ। এবং শিক্ষা অর্থনৈতিক উন্নয়নে প্রবলভাবে সহায়তা করে। এই অর্থনৈতিক উন্নয়নই সমাজ পরিবর্তন করে। আমরা যদি ভারতীয় সমাজে দেখি, গত স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের মাথাপিছু আয় প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে এবং মাথাপিছু আয়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবং শিক্ষাজনিত কারণে প্রযুক্তিবিদ্যায়, বিজ্ঞানে প্রবল উন্নয়নের ফলে আমাদের মধ্যে আর্থিক উন্নয়ন ঘটেছে এবং আর্থিক উন্নয়ন ঘটার ফলে সামাজিক পরিবর্তন হয়েছে। এই যে মোবাইল, কম্পিউটার এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বিপ্লব নিয়ে চলে এসেছে।
গান্ধীজি অনুভব করেছিলেন যে ইংরেজদের ফেলে যাওয়া শিক্ষার মধ্যে এক ধরনের কর্মবিমুখতা রয়েছে, এবং গান্ধীজি তাই তার বুনিয়াদী শিক্ষায় হাত, হৃদয় এবং মাথার উপর সমানভাবে জোর দিয়েছিলেন। কর্মমুখী শিক্ষার কথা তিনি বলছেন, যে শিক্ষা কিছু প্রোডাক্টিভ কিছু তৈরি হবে এবং দেহে কাজ করাকে কোনো সময় খাটো বলে মনে করা হবে না। হৃদয়ের সম্প্রসারণ ঘটবে যে শিক্ষা, এবং মস্তিষ্কও বলীয়ান হবে। সেই শিক্ষার কথা গান্ধীজি বলছেন, এবং সেই শিক্ষাই সামাজিক পরিবর্তন আনতে পারে। শিক্ষার একটা অন্যতম সামাজিক লক্ষ্য হচ্ছে সমসুযোগ প্রদান করা। ভারতবর্ষে ধর্ম, বর্ণ এবং লিঙ্গ ভেদাভেদে বৈষম্য সুপ্রাচীন কাল থেকেই বিদ্যমান। বর্তমানে সেটা অনেক কমলেও এটা পুরোপুরি যে চলে গিয়েছে এটা বলা যায় না। ধর্ম, বর্ণ এবং লিঙ্গগত কারণে বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে অনেকেই সমাজে অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়। শিক্ষার লক্ষ্য সমাজের প্রতিটি মানুষকে সেই সমসুযোগ প্রদান করা। যে শিশুরা আজকে ভূমিষ্ঠ হচ্ছে, সেই শিশুরা তাদের কোনো ভূমিকা থাকে না, যে পরিবারে, যে বর্ণে, যে ধর্মে, যে লিঙ্গে সে জন্মাচ্ছে, সেখানে তার কোনো ভূমিকা থাকে না। ফলে তার জন্মগত কারণে তাকে কোনো রকম ভাবে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এটা হচ্ছে শিক্ষার সামাজিক লক্ষ্যে সমসুযোগ প্রদানের মাধ্যমেই সম্ভব। তাহলে এই যে লিঙ্গগত কারণে বা ধর্ম, বর্ণের কারণে যে অসাম্য, এই অসাম্য দূর করাটা আমাদের জাতীয় লক্ষ্য। শিক্ষা কমিশন বলছে শিক্ষার গুরুত্বপূর্ণ সামাজিক উদ্দেশ্যগুলির মধ্যে একটি হলো সমসুযোগ দেওয়া। পিছিয়ে পড়া বা সুবিধাবঞ্চিত শ্রেণী এবং ব্যক্তিদের তাদের অবস্থার উন্নতির জন্য শিক্ষাকে সমতলকারী হিসেবে ব্যবহার করতে সক্ষম করা। শিক্ষাই একমাত্র মাধ্যম যার ফলে এই যে বৈষম্য, বঞ্চনা, কেউ কেউ এগিয়ে কেউ কেউ পিছিয়ে, এইটার মধ্যে একটা সাম্যতা বজায় থাকতে পারে। ভারত মাতার যে সন্তান আমরা সবাই, সেই সন্তানরা কয়েকজন বা কিছু মানুষ ভালো থাকলো, কিছু মানুষ খারাপ থাকলো, এটা হতে পারে না। সবাইকে সমসুযোগ দিতে হবে, যাতে করে সবাই তার নিজ নিজ ক্ষমতা অনুযায়ী, নিজ নিজ অ্যাপটিটিউড অনুযায়ী তার যে পোটেনশিয়াল, অন্তর্নিহিত ক্ষমতা তার মধ্যে, সেই অন্তর্নিহিত ক্ষমতার পূর্ণ বিকাশ যেন তার হয়, সম্ভব হয়। শিক্ষার এই সমসুযোগের মধ্যে দিয়েই একটি জাতি দ্রুত অগ্রগতি করতে পারে। প্রতিটি মানুষ তার প্রতিভা বিকাশের সুযোগ পাবে, এবং প্রতিটি মানুষের যদি উন্নয়ন হয়, তার প্রতিভা বিকাশ করার সুযোগ পায়, তাহলে সমাজ সমৃদ্ধ হবে। ব্যক্তির উন্নয়নের মধ্যে দিয়েই সমাজের উন্নয়ন ঘটবে। এবং এই যে দু রকমের গতিশীলতা রয়েছে সমাজে, উল্লম্ব গতিশীলতা এবং আনুভূমিক গতিশীলতা। একজন মানুষ তার জন্মের ভিত্তিতে তার সামাজিক অবস্থান নির্মাণ হবে না, ঠিক আছে? শিক্ষার মাধ্যমে যে সুযোগগুলো যে পাবে, সেখান থেকে সে তার চেয়ে উন্নততর অবস্থানে যাতে পৌঁছাতে পারে। উল্লম্ব গতিশীলতার যেন প্রকৃষ্ট উদাহরণ সমাজের বেশিরভাগ মানুষ বা প্রত্যেকটা মানুষ দিতে পারে, দেখাতে পারে, তার ব্যবস্থা করা। কোন রকম ভেদাভেদ করা যাবে না। অন্তর্ভুক্তিমূলক সমাজের
গঠন তবেই সম্ভব, এবং শিক্ষা এই সামাজিক বৈষম্য দূর করতে সহায়তা করে। এবার আমরা আসি যে শিক্ষা কেমন ভাবে সামাজিক পরিবর্তন করছে দেখি। তো সামাজিক ব্যবস্থা সবসময় ব্যক্তির মধ্যে প্রচলিত বিশ্বাস, ধারণা, প্রচলিত প্রথা সেগুলো প্রয়োগ করে, এবং ব্যক্তি ক্রমাগত প্রচেষ্টা করে এই প্রচলিত প্রথা সংস্কার করার। এই প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে। এটা যদি না চলে, সমাজ স্থিতিশীল হয়ে পড়বে, নৈরাজ্য দেখা যাবে, এবং সর্বব্যাপী একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হবে। শিক্ষা অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক পরিবর্তন করে। 19 শতকে এবং 18 শতকে যে শিক্ষা ভারতবর্ষে এসেছিল তা সামাজিক সংস্কার আনতে ব্যর্থ হয়, কারণ সেটা অর্থনৈতিক সংস্কার আনতে পারেনি। এটা মূলত ওই ঐতিহ্যবাদ, রক্ষণশীলতা, গোঁড়ামি এগুলোই মধ্যেই প্রথিত ছিল। শিক্ষার মাধ্যমেই একমাত্র বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন হতে পারে এবং অর্থনৈতিক উন্নয়ন হতে পারে, যার ফলে সামাজিক পরিবর্তন সম্ভব। এই আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমেই জাতির সামাজিক উন্নয়ন হয়। রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী এবং মহাত্মা গান্ধী, এরা প্রত্যেকেই সঠিক শিক্ষাদানের মাধ্যমে সমাজ পরিবর্তনের কথা বলেছেন। আগেই আমরা আলোচনা করেছি গান্ধীজির হাত এবং মাথা এর মধ্যে একটা সুদৃঢ় সম্পর্ক তৈরি করার কথা বলেন শিক্ষাদানের ক্ষেত্রে। 3H, হ্যান্ড, হার্ট অ্যান্ড হেড। এবার আমরা দেখব শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন। শিক্ষার বিকাশ ঘটলেই প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক বিপ্লব ঘটতে থাকে। আজ থেকে 30-40 বছর আগে ভারতীয় পরিবারগুলোতে খুব সামান্য কিছু উপাদান থাকতো গড় পরিবারগুলোতে, কিন্তু এই প্রযুক্তি এবং বৈজ্ঞানিক বিপ্লবের ফলে আজকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত সমস্ত বাড়িতেই একটা অদ্ভুত ধরনের আমরা পরিবর্তন লক্ষ্য করি, এবং এই যে পরিবর্তন, এর ফলে প্রচুর উচ্চশিক্ষিত এবং দক্ষ লোকের সরবরাহের দরকার হয়। শিক্ষায় একমাত্র সেই স্কিলড লেবার, দক্ষ শ্রমিক সরবরাহ করতে পারে। আজকের সমাজে একটা ভিশন থাকতে হবে এবং যে লব্ধ জ্ঞান তার প্রয়োগ করতে হবে। যে কাজটি হতে পারে হাতের পরিবর্তে মনের গুরুত্ব অত্যধিক। এটা পিটার ড্রাকার এই ধারণাটি ব্যক্ত করেন যে আজকে কাজ করার জন্য অনেক বেশি ভিশন দরকার হয়। 50 বছর বা 100 বছর আগে যে কৃষিভিত্তিক সমাজ আমাদের দেশ ছিল, সেখান থেকে আমরা অনেক পরিবর্তিত হয়েছি। এখানে শিল্প এবং পরিষেবা খাতে আস্তে আস্তে গুরুত্ব বাড়ছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক এই দেশগুলো দেখি যে শিক্ষার সাথে সাথে অর্থনৈতিক উন্নয়নও হচ্ছে। ভাইজে বলছেন যে একটি জাতি যত ধনী হবে সে আনুপাতিকভাবে শিক্ষার ব্যয়ের চেয়ে বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে? যত ধনী হবে শিক্ষার ব্যয় বাড়বে এবং তার উন্নয়ন আরো দ্রুত হবে। গলবিয়াত বলছেন যে শিক্ষা আমাদের উৎপাদনশীলতা বাড়ায়। ইসরায়েল তার প্রকৃষ্ট উদাহরণ। তাহলে শিক্ষা অর্থনৈতিক উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1947 সালে স্বাধীনতার পর সাক্ষরতা প্রতিষ্ঠানের বিস্তার ঘটতে থাকে, মানে বিদ্যালয়ের সংখ্যা বাড়তে থাকে এবং শিক্ষায় অংশগ্রহণও বাড়তে থাকে এবং শিক্ষার সমসুযোগ আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ঘটে। শিক্ষকের সংখ্যা বৃদ্ধি ঘটে প্রায় 5 গুণ এবং স্কুলের সংখ্যা 3 গুণ। শিক্ষার হারও বৃদ্ধি পায় 3 গুণ। এই উৎপাদন এবং পরিষেবা খাত বর্তমানে ভারতীয় অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়েছে। সাক্ষরতার পাশাপাশি অর্থনীতিতেও অসাধারণ বৃদ্ধি লক্ষ্য করছি আমরা আমাদের দেশে। ভারত মূলত কৃষি, শিল্প এবং নির্মাণ শিল্পে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে। কেরালার মধ্যে আমরা দেখি ভারতবর্ষে শিক্ষার হার অত্যন্ত বেশি এবং সেখানে আমরা দেখি যে পরিকাঠামো দিক থেকেও অনেক বেশি এগিয়ে এবং সম্পদও মাথাপিছু যে উপার্জন সেটাও অনেক বেশি, বিনিয়োগও আকৃষ্ট করে অনেক বেশি এবং শিক্ষার উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক যে বৃদ্ধি সেটা কেরালা ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। এবার আমরা দেখব, তাহলে আমরা 3টি বিষয় দেখলাম যে কেমন ভাবে সমাজ পরিবর্তন করে শিক্ষা। এবার দেখব আমরা রাজনৈতিক ব্যবস্থা এবং শিক্ষার সঙ্গে কি সম্পর্ক, বিশেষ করে রাজনৈতিক ব্যবস্থা কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। আমরা মূলত 3 ধরনের রাজনৈতিক ব্যবস্থা দেখব: ফ্যাসিবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্র। ফ্যাসিবাদে আমরা দেখি রাষ্ট্রের আধিপত্যে বিশ্বাস করে ফ্যাসিবাদ এবং রাষ্ট্রর আধিপত্যের আকারে সমষ্টিবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যকে পরিত্যাগ করতে হয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জাতিকে মহিমান্বিত করা এবং বিশ্বের অন্যান্য জাতির উপরে তার আধিপত্যের জন্য ত্যাগ স্বীকার করা, এটাই শিক্ষার উদ্দেশ্য ফ্যাসিবাদ অনুসারে। এখানে শিক্ষা সবার জন্মগত অধিকার হিসেবে বিবেচিত হয় না। বিদ্যালয়ের মূলত 3টি কাজ ফ্যাসিবাদী সমাজে হয়। এক হচ্ছে চরিত্রকে প্রশিক্ষিত করা, বুদ্ধিকে শিক্ষিত করা এবং বিকাশে সহায়তা করা। এ গেল ফ্যাসিবাদ। সমাজতন্ত্রে আমরা দেখি বৈজ্ঞানিক বাস্তববাদের দর্শন। সমাজতন্ত্র বিশ্বাস করে শ্রেণীহীন সমাজ গঠনে, সকলের মঙ্গলের জন্য কাজ, ব্যক্তি তার সহকর্মীদের সাথে রাষ্ট্রের স্বার্থে কাজ করবে। এখানে শিক্ষার সাফল্য বিচার করা হয় জাতীয় অগ্রগতি এবং সমৃদ্ধির ভিত্তিতে। ব্যক্তি তার নিজের পছন্দ অনুসরণ করে নিজস্ব বিষয় বা কর্মজীবন বাঁচতে পারে না সমাজতন্ত্রে। এবার আসি গণতন্ত্রের কথায়। গণতন্ত্র জনগণের স্বাধীনতায় বিশ্বাস করে। গান্ধীজির অমোঘ উক্তি, আমি মনে করি যে গণতন্ত্র জোরপূর্বক পদ্ধতিতে বিকশিত হতে পারে না। গণতন্ত্রের চেতনা বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, এটা ভেতর থেকে আসতে হবে এবং শিক্ষাই এই গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ করতে পারে মানুষকে। তিনি আরো বলেন, জনগণকে তাদের কর্তৃত্ব নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণের জন্য ক্ষমতা সম্পর্কে শিক্ষিত করে তবেই স্বরাজ অর্জন করতে হবে, স্বাধীনতা অর্জন করতে হবে। শিক্ষা নাগরিকদের গণতান্ত্রিক আদর্শের সাথে পরিচিত করে এবং আত্ম-উপলব্ধি, মানবিক সম্পর্ক, অর্থনৈতিক দক্ষতা এবং নাগরিক দায়বদ্ধতাও তৈরি করে শিক্ষা। তাহলে এটা আমরা দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থাপনায় শিক্ষা কেমন কেমন রূপ নেয়, তাদের অনুসারে শিক্ষা বলতে কি বোঝায়, শিক্ষার লক্ষ্য কি। এবার আমরা একটু ভারতীয় শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকাই,
তাহলে দেখব প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা বৈদিক যুগ বা পরবর্তী যুগ, এটা ওই আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল। এই সময় শিক্ষা মূলত ধর্মীয় ব্যবস্থা দ্বারা নির্ধারিত হয়েছিল। শিক্ষার 3টি ধারা দেখতে পাই আমরা: বৈদিক ঐতিহ্য বা বৈদিক শিক্ষা, বৌদ্ধ শিক্ষানীতি এবং জৈন শিক্ষা ব্যবস্থা। এই বৈদিক শিক্ষা ব্যবস্থায় দেখি শিক্ষা বেদের উপর ভিত্তি করেই রচিত। শিক্ষাতে মূলত 2 ধরনের জ্ঞান ছিল, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, এবং বর্ণপ্রথা তখন প্রচলিত ছিল। পেশাগুলো যোগ্যতার বিচারে না হয়ে বংশানুক্রমিক হয়ে উঠেছিল, এবং কতগুলো আচার সর্বস্ব প্রথাও সমাজে সমূলে প্রবেশ করেছিল। শুধুমাত্র উচ্চ বর্ণের জন্যই আনুষ্ঠানিক শিক্ষার অনুমতি ছিল, এবং প্রাথমিক স্তরের শিক্ষা স্থানীয় সম্প্রদায়, পিতামাতা এবং জনহিতৈষী শাসকদের দ্বারা সরবরাহ করা হয়েছিল। গুরুগৃহে সাধারণত এই শিক্ষা হতো। উল্টো দিক থেকে বৌদ্ধ এবং জৈন শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি যে এখানে জাতিভেদ প্রথা তেমন ভাবে না থাকায় শিক্ষায় প্রবেশের কোনো বিধিনিষেধ ছিল না। শিক্ষা অনেক বেশি সার্বজনীন হলো, এবং শিক্ষার প্রধান কেন্দ্র ছিল মঠ। মধ্যযুগীয় ভারতে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাই যে মুসলিম শাসকরা তেমন ভাবে হিন্দুদের শিক্ষায় হস্তক্ষেপ করেনি। তারা মূলত উপাসনালয়ে নিজস্ব বিদ্যালয় স্থাপন করে। শিক্ষা ছিল স্বনির্দেশিত এবং স্বনিয়ন্ত্রিত এবং ডিসেন্ট্রালাইজড ইনস্টিটিউশনের মাধ্যমে সেটা হতো, বিকেন্দ্রীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে। আকবর মসজিদে মক্তব নামক প্রাথমিক বিদ্যালয় চালু এবং রক্ষণাবেক্ষণ শুরু করেছিলেন, এবং উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে ছিল মাদ্রাসাগুলো। সেখানে মূলত ফার্সি এবং কোরআন শেখানো হতো। শিক্ষার মাধ্যম ছিল আরবি এবং ফার্সি। এই সময় থেকে শিক্ষার উপরে জাতিভেদ প্রথার দৃঢ়তা দুর্বল হতে থাকে আস্তে আস্তে। শিক্ষায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অভাব এবং হস্তক্ষেপেরও প্রবল অভাব ছিল, বিশেষত হিন্দু শিক্ষা ব্যবস্থার মধ্যে বা হিন্দু সমাজে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত চলতে থাকে স্থানীয় জমিদারের পৃষ্ঠপোষকতায় এবং ধর্মীয় নেতাদের তত্ত্বাবধানে। শিক্ষার বিষয়বস্তু এবং প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি মধ্যযুগীয় ভারতের শিক্ষা ব্যবস্থায়। এবার আমরা দেখব ঔপনিবেশিক ভারতের যে শিক্ষা ব্যবস্থা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 সাল নাগাদ। ঔপনিবেশিক স্বার্থ বজায় রাখার জন্যই এটা তৈরি হয়েছিল, এবং তারা তাদের একটা বাধ্যবাধকতা থেকে খ্রিস্টান মিশনারিদের ভারতবর্ষে নিয়ে আসে। তারা ধর্মান্তরকরণের কাজ শুরু করে, এবং মূলত নিম্নবর্ণের জন্য, ধর্মান্তরিত নিম্নবর্ণের মানুষের জন্য স্কুলের প্রচলন শুরু হয়। হিন্দু উচ্চবর্ণের লোকেরা এই ধর্মপ্রচারক কার্যকলাপকে প্রতিহত করেছিল। 1781 সালে তৈরি হলো কলকাতা মাদ্রাসা, 1791 বেনারস সংস্কৃত কলেজ। এরপরে আমরা 1835 নাগাদ দেখি যে ম্যাকুলের মিনিট এলো, এবং প্রাচ্যের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করলেন তিনি প্রবলভাবে, এবং তিনি মনে করতেন যে ভারতীয়দের শিক্ষা দেওয়া ইংল্যান্ডের কর্তব্য, এবং আধুনিক জ্ঞানের চাবিকাঠি হলো ইংরেজি। সংস্কৃত এবং আরবির চেয়েও ইংরেজিকে তিনি বেশি কার্যকর বলে মনে করতেন। ভারতীয় শিক্ষার ইতিহাসে ওয়ার্ধা প্রকল্প খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
গান্ধীজির প্রস্তাবিত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাই ওয়ার্ধা প্রকল্পের মূল কথা। ওয়ার্ধা প্রকল্পের প্রধান দিকগুলি ছিল ৬ থেকে ১৪ বছরের শিক্ষার বয়সের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা এবং শিক্ষাকে অনেক বেশি স্বাবলম্বী করে তোলা, কায়িক পরিশ্রমের উপর জোর দেওয়া, পঞ্চম শ্রেণী পর্যন্ত সহশিক্ষা প্রচলন করা। আমাদের শেষ অংশের আজকের পাঠ, ভারতীয় শিক্ষার জন্য সংবিধানে কি কি বিধান রয়েছে। সংবিধানের ৪৫ নম্বর ধারায় বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এবং ২১-এর এ ধারায় রাইট টু এডুকেশন অ্যাক্টের কথা বলা হয়েছে, যেটা শিক্ষা এখন অধিকার। ১৫-র ১ এবং ৩ ধারায় নারীদের জন্য শিক্ষার কথা বলা হয়েছে। ৪৬ নম্বর ধারায় এসসি, এসটি এবং অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষার উন্নতি এবং অর্থনৈতিক স্বার্থের প্রচার করা হয়েছে। ২৫ এবং ২৮-এর বিভিন্ন ধারায় উপধারায় ধর্মীয় শিক্ষার কথা বলা হয়েছে। ২৯ নম্বর ধারায় যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ধর্ম বর্ণর ভিত্তিতে বৈষম্য দূর করার বিধান দেওয়া হয়েছে। ৩০ নম্বর ধারায় সংখ্যালঘুদের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠার অধিকার দেওয়া হয়েছে এবং রাষ্ট্র এর মধ্যে কোনো রকম বৈষম্য করতে পারবে না বলে বিধান দেওয়া হয়েছে। ৩৫০-এর এ ধারায় প্রাথমিক পর্যায়ে মাতৃভাষার শিক্ষার জন্য ভাষাগত সংখ্যালঘু গোষ্ঠীর সুবিধা প্রদানের অধিকারের কথা বলা হয়েছে। ৩৫১-তে হিন্দি ভাষার উপরে জোর দেওয়া হয়েছে এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ১৫ নম্বর ধারা, যেখানে ধর্ম, বর্ণ, জাতি এবং লিঙ্গের ভিত্তিতে নাগরিকদের বিরুদ্ধে সমস্ত বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ১৬ নম্বর ধারায় তফসিলি জাতির জন্য শিক্ষাগত সুবিধা সংক্রান্ত বিশেষ সংরক্ষণের কথা বলা হয়েছে এবং ৫১-এ ধারায় শিক্ষার সুযোগ প্রদান করা রাষ্ট্রের একটি মৌলিক কর্তব্য বলে বিধান দেওয়া হয়েছে। এই সমস্ত সাংবিধানিক যে বিধান, এগুলোর মাধ্যমে ভারতীয় সমাজ শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে অনেকটা অগ্রসর হয়েছে। এখনো অনেক পথ চলতে হবে এবং সেটা সম্ভব শিক্ষার মধ্যে দিয়ে, সমাজ অর্থনীতি পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজের যে লক্ষ্য সেই পূরণ করা সম্ভব।